আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। ভালো থাকাই আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকে দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকে আমরা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব, যে অধ্যায়টি বর্তমানে সারা বিশ্বেই আলোড়িত, বা যে যন্ত্রটি যা আমাদের মানবদেহের যে অংশটি আমাদের মানবদেহকে খুব তাড়িত করে এমন একটি বিষয়। তাহলে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ শ্রেণী দশম, বিষয় বিজ্ঞান। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিজ্ঞান, যেটা বিশেষ জ্ঞান আমাদের থাকা দরকার। তৃতীয় অধ্যায়, হৃদযন্ত্রের যত কথা। হৃদযন্ত্রের যত কথা। তাহলে হৃদযন্ত্র, যন্ত্র মানে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। হৃদ মানে হৃদয়, যন্ত্র মানে একটা যন্ত্র, যত কথা। এই হৃদযন্ত্রের কথার কোনো শেষ নেই। আমরা বর্তমানে দেখি কোভিড-19 একটা হৃদযন্ত্রের রোগ। এটা খুব দ্রুত হৃদযন্ত্রকে আক্রমণ করে, ফলে দ্রুত মৃত্যু হয়। বর্তমান পৃথিবীতে আমরা যদি দেখি যে হৃদযন্ত্র ভালো রাখার জন্য যেই কর্মপরিকল্পনা, যে কাজগুলো মানুষের করা দরকার, তা আমরা কেউ করতেছি না। এটা হলো আমার মতামত। যার কারণে পরিবেশের প্রধান উপাদান মাটি, পানি, বায়ু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তার প্রেশার পড়ছে আমাদের হৃদযন্ত্রের উপরে। হৃদযন্ত্র আমাদের দেহের কার্যক্রমের উপরে কাজ করে। এই দেহটা বেশিরভাগ নির্ভর করে পানি, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় ওয়াটার। পানি শূন্যতা আমাদের দেহের হৃদযন্ত্রের কার্যক্রমকে অনেকভাবেই ব্যাহত করে। দ্বিতীয় অবস্থানে আছে বায়ু। বায়ু দূষণ আমাদের হৃদযন্ত্রের ক্রিয়াকে অনেকভাবেই ত্বরান্বিত করে। তৃতীয় অবস্থানে আছে শব্দ, সাউন্ড পলিউশন। বর্তমানে যেভাবে গাড়ি, অটোরিক্সা, মাইক ব্যবহার করছি, তা আমাদের হৃদযন্ত্র যে কোনো সময় নষ্ট হওয়ার পথেই কাজ করছে। তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান মানুষের চিন্তা চেতনা কোনোটাই আমার মতে এই হৃদযন্ত্রকে ক্রিয়াশীল বা সঠিক রাখার জন্য কাজ করছে না। সবার মধ্যেই ভাবনা, আমি ভালো আছি, আমি ভালো থাকব, কিন্তু মাটি, পানি, বায়ুকে দূষিত রেখে কখনোই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হোক যে কোনো জীব বেঁচে থাকা কঠিন। তাই আমরা আজকে আলোচনা যেটা করব, হৃদযন্ত্রের যত কথা। হৃদযন্ত্রের যত কথা। মানুষ অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহে যেভাবে যন্ত্র আছে, তার মধ্যে রক্ত সংবহনতন্ত্র উল্লেখিত। কারণ এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজ রসদ সারা শরীরে পরিবাহিত হয়। রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়েছে রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা নিয়ে। রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহিকা নিয়ে।
হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটা অঙ্গ। আমাদের যে হৃদযন্ত্রটা, এটা পাম্পের মতো যন্ত্র, এটা আমাদের এরকম এরকম করতে থাকে, আমরা শ্বাস নিতে থাকি, এটাই আমাদের হৃৎপেশি। এই হৃৎপেশিটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা অনৈচ্ছিক পেশি। বস্তুকে রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব অন্যান্য প্রাণীদের পাম্পের মতো কাজ করে। ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে। এই রক্তবাহিকা 3 প্রকার। রক্তবাহিকা এক ধমনী, 2 শিরা, 3 কৌশিক জালিকা। কৌশিক জালিকা। তাহলে রক্তবাহিকা 3 প্রকার: ধমনী, শিরা, কৌশিক জালিকা। এখন ধমনী, আমাদের হাতে কিন্তু রগ আছে, এখানে ধমনী আছে, শিরা আছে, আর কৌশিক জালিকা। আমরা জানলাম যে রক্তবাহিকা 3 প্রকার। রক্তবাহিকা 3 প্রকার, একটা হলো ধমনী, 2 নম্বরে শিরা, 3 নম্বরে কৌশিক জালিকা। ধমনী, শিরা, কৌশিক জালিকা। তোমাদের এমসিকিউ আসতে পারে রক্তবাহিকা কত প্রকার? তাহলে রক্তবাহিকা হলো 3 প্রকার: ধমনী, শিরা, কৌশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব ও অন্য প্রাণীদের পাম্পের মতো কাজ করে। ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। অক্সিজেন, তাহলে আমরা আসলাম অক্সিজেন। আমরা দেখো ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হয়। তাহলে ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত। আমাদের হৃৎপিণ্ডের একটা কাজ করে ধমনী, সেই ধমনীতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। সেই অক্সিজেনটা আমরা কিভাবে? নাক দিয়ে। আমার নাক দিয়ে অক্সিজেন আমার হৃৎপিণ্ডে প্রবেশ করি। হৃৎপিণ্ড প্রবেশের পর হৃৎপিণ্ড থেকে সারা শরীরে এই অক্সিজেন আমাদের সর্বদেহে প্রবাহিত করে ধমনী। তাহলে এইদিকে আমাদের যে অক্সিজেন, সেটা আমরা কোত্থেকে পাই? গাছ। সেই গাছ একটি দেশের 25 ভাগ বনভূমি থাকা দরকার, সেখানে আছে মাত্র 9 ভাগ। এই 9 ভাগের মধ্যে বেশিরভাগ অংশই পলিথিনের কারণে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারতেছে না। পলিথিনের কারণে সঠিকভাবে বেড়ে উঠতে পারতেছে না। দূষিত পানির কারণে সঠিকভাবে, কারণ শিল্প বর্জ্যগুলো পানিতে ফেলে, সেই পানিতে ফেলে গাছগুলো বেড়ে উঠতে পারতেছে না। তাহলে আমাদের যদি হৃৎপেশিকে সঠিক রাখতে চাই, তাহলে আমাদের বিশুদ্ধ অক্সিজেন আমাদের গ্রহণ করতে হবে। সেই অক্সিজেনটা তৈরি করে গাছ। সেই দিক বিবেচনা করলে আমরা কেউই গাছ লাগানোর প্রতি তেমন আগ্রহ নেই। এবং গাছ কিভাবে রক্ষা পাবে, বনভূমি কিভাবে রক্ষা পাবে, তার জন্য আমাদের সচেতনতা বা আগ্রহ খুবই কম। দ্বিতীয় অস্ত্র আসতেছে শিরা। শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত। তাহলে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ যখন আমি শ্বাস নিচ্ছি তখন অক্সিজেনযুক্ত রক্ত আমার শরীরে ঢুকছে, যখন আমি ফেলছি তখন কার্বন ডাই অক্সাইড রক্ত। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কে গ্রহণ করি? গাছ।
তাহলে দেখো আমাদের সবচেয়ে পরম বন্ধু গাছ, কারণ গাছ একদিকে আমাকে অক্সিজেন দিচ্ছে, আরেকদিকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। এভাবে যদি গাছ কমে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা আবার বাতাসে থেকে যায়, সেই বাতাসটা আমরা আবার দূষিত বাতাসটা আমরাই গ্রহণ করি। অনেকে শীতের দিনে, সামনে শীত আসতেছে, বর্তমান বিল্ডিংগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ভেন্টিলেটর থাকে না, ফলে অনেকে দরজা জানালা বন্ধ করে, শীত কম লাগার জন্য দরজা জানালা বন্ধ করে ঘুমায়, যা মোটেই ঠিক নয়। কারণ আমরা শিখলাম যে আমার শরীর থেকে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত বর্জন করে। তাহলে আমরা যদি জানালা দরজা সব বন্ধ রাখি তাহলে এই অক্সিজেন বাইরে থেকে ভিতরে আসতে পারবে না এবং কার্বন ডাইঅক্সাইড ভিতর থেকে বাইরে যেতে পারবে না। এই কাজটা আমরা করবো না। আর কোষিক জালিকা হল ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকার বিন্যস্ত কোষিক জালিকা গঠন করে। তাহলে আমরা জানলাম যে রক্তবাহিকা 3 প্রকার। ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয়, কোষিক জালিকা ধমনী ও শিরার সমন্বয় আমাদের এই কোষিক জালিকা গঠিত। তাহলে আমরা এই অধ্যায়ে কি শিখব? এই অধ্যায়ে শিখব রক্তের উপাদান এবং এদের কার্যক্রম ব্যাখ্যা করতে পারব, রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, রক্তের স্থানান্তর নীতি ব্যাখ্যা করতে পারব, রক্ত গ্রহণে প্রয়োজনীয় সতর্ক অবলম্বন ব্যাখ্যা করতে পারব এবং রক্তে বিঘ্নতা বিশৃঙ্খল সৃষ্টির কারণ এর ফলাফল ব্যাখ্যা করতে পারব, শরীরে রক্ত সঞ্চালন কার্যক্রম ব্যাখ্যা করতে পারব, আদর্শ রক্তচাপ, হার্টবিট, হার্ট রেট, পালস রেটের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব, রক্তচাপজনিত শারীরিক সমস্যা সৃষ্টির কারণ ও প্রতিরোধের কৌশল ব্যাখ্যা করতে পারব, রক্ত সঞ্চালনে কোলেস্টেরলের ভূমিকা বিশ্লেষণ করতে পারব, কোলেস্টেরলকে প্রত্যাশিত সীমা রাখার প্রয়োজনীয় উপায় ব্যাখ্যা করতে পারব, রক্তে সুগারের ভারসাম্যতার কারণ, প্রতিরোধ, প্রতিকার করণীয় ব্যাখ্যা করতে পারব, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় বর্ণনা করবো। হৃদযন্ত্র আমরা আলোচনা করছি, শেষ হলো হৃদযন্ত্র ভালো রাখবো, কীভাবে আমরা ভালো রাখতে পারবো তা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তোমরা একটু দেখো, আমরা এই মানব দেহের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত মানে ব্লাড, আমাদের ব্লাড নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রাণীদের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী তরল যুযুক টিস্যু। আমাদের রক্ত যদি কেউ মুখে দিয়ে থাকি দেখবা যে একটু টক লবণাক্ততা মনে হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ দেহে, একটা পূর্ণবয়স্ক মানব দেহের 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আমাদের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে এবং মোট ওজনের 8%। এবং অন্যান্য মেরুদণ্ড প্রাণীদের রক্ত লাল রঙের, রক্তরসে লাল রঙের হিমোগ্লোবিন নামক রক্ত যে আমাদের লাল দেখায় তার কারণ হলো হিমোগ্লোবিন আছে। এই জন্য আমাদের মানব দেহের বা যে কোনো প্রাণী দেহে রক্ত লাল দেখায়। কিছু প্রাণীর দেহে রক্ত লাল নয়, যেমন টিকটিকি, এরা দেহের কারণ এদের দেহের হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন নামে লোহিত গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, রক্তের রং লাল। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয় হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। এই হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন রূপে প্রবেশ করে, কিন্তু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তাই কার্বন ডাইঅক্সাইড সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসাবে রক্ত দ্বারা ফুসফুস পরিবাহিত। রক্তের উপাদান আমরা এখানে আলোচনা করলাম যে মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে এবং মোট ওজনের 8%। এবং মানুষের রক্ত দেখবে আমরা মানুষ, গরু, ছাগল রক্ত লাল, এর কারণ হলো রক্তের মধ্যে হিমোগ্লোবিনের উপস্থিতি থাকলে রক্ত লাল দেখায়। এখন আমরা চলে যাবো রক্তের উপাদান। রক্ত কি? আমরা অনেকেই শরবত খাই, শরবতে কিন্তু পানি আর চিনি হলেই শরবত হয়। তো শরবত পানি আর চিনি হলে যদি শরবত হয়
তাহলে পানি এবং চিনি, যখন আমরা পানির মধ্যে চিনিটাকে দ্রবীভূত করি তখন কিন্তু চিনিটা দেখা যায় না। তেমনি রক্ত রস হলো পানি 55% আর রক্ত কণিকা হলো চিনি 45%। আমাদের এই মানবদের রক্ত রস হলো 55% আর রক্ত কণিকা হলো 45%। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে আমাদের পানি খেতে হবে। রক্তের তরল অংশকে প্লাজমা বলে। রক্ত রসটা আমরা এখন আলোচনা করব। রক্ত রস নিয়ে আমরা আলোচনা করব। রক্ত রসের আরেক নাম হলো প্লাজমা। প্লাজমা। রক্তের তরল অংশকে প্লাজমা বলে। রক্ত রসের প্রায় 90% পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থা থাকে। বিভিন্ন রকমের জৈব অজৈব পদার্থ। অজীব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন জাতীয় পদার্থ, জৈব পদার্থগুলো। এই পদার্থগুলো কিভাবে আমাদের মধ্যে এই শরীরে আমরা পাই? এক, খাদ্য সার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি থেকে। দুই, রেশন পদার্থ, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। প্রোটিন, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন ইত্যাদি। প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অ্যান্টিঅক্সিন, অ্যাগ্লুটিনিন। আমরা এই করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আমরা অনেকে টিকা নিয়েছি, যেমন আমিও টিকা নিয়েছি। আমাদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করেছি যাতে করোনা ভাইরাস আমার বডিতে প্রবেশ করে আমাকে দুর্বল করতে না পারে বা ফুসফুসের ক্ষতি না করতে পারে। এরকম প্রতিরক্ষামূলক দ্রব্য অ্যান্টিঅক্সিন বা অ্যান্টি অ্যাগ্লুটিনিন, অন্তঃক্ষরা গ্রন্থি নিশ্চিত বিভিন্ন হরমোন, কোলেস্টেরল, ল্যাসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ। রক্তরসের কাজগুলো হচ্ছে, রক্তরসের কাজ কী? রক্তকণিকা সহ রক্তরসে রক্তরসের যে কাজ কী? আমরা যে রক্ত শরীরে যে বর্তমানে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, তার প্রধান কারণ হলো আমাদের রক্তের কর্মক্ষমতা কমে গিয়েছে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিড, জুস, সেনাস অর্থাৎ ফাস্টফুডে প্রতি বেশি ঝোঁক দিয়েছি। আমরা কচু শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাকের প্রতি ঝোঁক কম। ফলে আমাদের রক্তের যে ক্ষমতা সেগুলো দিন দিন কমে যাওয়ার কারণেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে। তাই রক্তরসের কাজগুলো কি? রক্তকণিকার সময় রক্তরসের দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করে। বৃক্ক মানে কিডনিতে পরিবহন করে। শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা। রক্তের অম্ল ক্ষারকের ভারসাম্য রক্ষা করা। সিরাম, আমাদের আরেকটা বিষয় আসছে সিরামটা আমাদের কি? আমরা প্রথমেই আলোচনা করলাম রক্ত, তারপর আলোচনা করলাম রক্তের উপাদান মধ্যে একটা রক্তরস আমি আলোচনা করলাম। রক্তরসের মধ্যে থাকে সিরাম। রক্ত থেকে রক্তকণিকা রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটিকে সিরাম সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে। অর্থাৎ রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে, রক্তকণিকা এবং প্রোটিনটা যদি সরিয়ে নেওয়া হয়, যে তরল অংশটা থাকে সেটাকে, অর্থাৎ শরবতের পানি থেকে যদি আমি চিনিটা সরিয়ে নিই, শুধু পানিটা থাকে, এখানে তাই বোঝানো হয়েছে যে রক্ত থেকে রক্তকণিকা রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে। অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকেও সিরাম বলে। আমরা রক্ত একটু হলুদ বর্ণের দেখা যায় সেটাকে সিরাম বলে। রক্তরস বা প্লাজমা বা সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরামে সেটা থাকে না। রক্তরসের মধ্যে এই প্রোটিন থাকে, সিরামের মধ্যে সেই প্রোটিন থাকে না। এখন তোমরা একটু দেখো, আমরা আজকে আলোচনা করলাম মানুষের দেহে রক্ত কি পরিমাণ থাকে, 5 থেকে 6 লিটার। মোট ওজনের 8%। হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল দেখায়। রক্তের উপাদান হলো 2টা রক্তরস, রক্তকণিকা। রক্তরস 55%, রক্তকণিকা 45%। তারপর রক্তরস এবং সিরাম নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা একটু ভালোভাবে দেখো।
আমরা এখন রক্তকণিকা নিয়ে আলোচনা করবো। একটু আগে আমরা রক্ত রস নিয়ে আলোচনা করেছিলাম, কারণ রক্তের উপাদানের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হলো রক্ত রস আর রক্তকণিকা। রক্তকণিকা আবার তিন প্রকার: লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট, অনুচক্রিকা, থ্রম্বোসাইট। আমি আবারও বলছি, রক্তকণিকা তিন প্রকারের: এক, লোহিত রক্তকণিকা; দুই, শ্বেত রক্তকণিকা; তিন, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট, অনুচক্রিকা, থ্রম্বোসাইট। এখন আমরা প্রথমেই লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। লোহিত রক্তকণিকা আকৃতি সাধারণত এরকম হয় এবং পাশাপাশি তোমার এরকম আকৃতিতে হয়। লোহিত রক্তকণিকা মানব দেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি-অবতল চাকতি, এটাকে দ্বি-অবতল বলা হয়, বা চাকতির মতো গুড়। এটা কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা। এটা আমাদের লোহিত রক্তকণিকা, যেটাকে বলা হয় সংক্ষেপে আরবিসি বলে। হ্যাঁ, এটা দেখতে লাল, আমাদের যে লাল অংশ সেটা লোহিত রক্তকণিকার কারণে হয়, রেড ব্লাড সেল। অন্যভাবে বলা যায়, লোহিত রক্তকণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এই কারণে লোহিত রক্তকণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। লোহিত রক্তকণিকার বিভাজন হয় না। এই কণিকাগুলো সর্বক্ষণ অস্থিমজ্জার ভিতরে বিভিন্ন ভিতর উৎপন্ন হতে থাকে। অস্থিমজ্জা, হাড়, আমাদের যে হাড়, যে আমরা যেটাকে হাড় বলি, সে হাড় তৈরি হয় কচু শাক, তোমার পাট শাক, পালং শাক, মাটির নিচের বিভিন্ন ধরনের সবজি থেকে, যেমন মিষ্টি আলু, গুল আলু, এগুলো আমাদের থেকে আমাদের হাড় তৈরি হয়। আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হইল অস্থিমজ্জা থেকে, অস্থি থেকে। এই কারণে লোহিত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। লোহিত কণিকাগুলো বিভাজন হয় না এবং 120 দিন, 4 মাস, 120 দিন বেঁচে থাকে। 120 দিন বেঁচে থাকে। এই জন্য আমরা 3 মাস পর পর, 4 মাস পর পর রক্ত আমরা দিতে পারি, এতে আমাদের শরীরের কোনো অসুবিধা হয় না। স্তন্যপায়ী প্রাণীতে লোহিত রক্ত উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। অন্যান্য মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না। এদের লোহিত কণিকাগুলোতে নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থাকে। লোহিত কণিকা রক্তরসে সরবরাহ করে। বিভিন্ন বয়সের মানবদেহের প্রতি ঘন মিলিলিটার রক্তে গড়ে লোহিত কণিকার বিভিন্ন মান ভিন্ন। যেমন ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা থাকে ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা থাকে 80 থেকে 90 লাখ। শিশু থাকে হইল 60 থেকে 70 লাখ। তারপরে পুরুষদের 4.5 থেকে 5.5 লাখ। আর মহিলা 4 থেকে 5 লাখ। তাহলে আমাদের দেহভেদে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে এবং আমাদের দেখতেছি যে লোহিত রক্তকণিকা ভ্রূণদেহে থাকে 80 থেকে 90 লাখ, শিশুদের 60 থেকে 70 লাখ, পুরুষ থেকে 4 থেকে 4.5 থেকে 5.5 লাখ, মহিলা 4 থেকে 5 লাখ। তাহলে লোহিত কণিকার কাজ দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা। আমাদের যে অক্সিজেন যে সরবরাহ করি আমরা, যে এই যে সারা দেহে যে অক্সিজেন, সেটা লোহিত রক্তকণিকা নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে ফুসফুসে বহন করা। হিমোগ্লোবিনের সাহায্যে রক্ত রসের অম্ল ক্ষারকের সমতা বজায় রাখার জন্য বাফার মানে এটা, এই যে ফুসফুসকে উঠানামা করানোর জন্য এই আমাদের লোহিত রক্তকণিকা খুবই ভূমিকা রাখে। তারপরে আমরা আসতেছি 2 নম্বরে শ্বেত রক্তকণিকা। এখন আমরা আলোচনা করবো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিকট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা এগুলো হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই। তার মধ্যে
শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো দানাবিহীন, দুই নম্বর হলো দানাযুক্ত। দানাবিহীন, দানাযুক্ত। এই শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়, দানাবিহীন, দানাযুক্ত। শ্বেত রক্তকণিকা গড়ায়ু 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন মাত্র। 1 থেকে 15 দিন পর পর আমাদের শ্বেত রক্তকণিকাগুলো মারা যায়, আবার নতুন করে তৈরি হয়। এবং হোয়াইট ব্লাড সেল, সাদা শ্বেত রক্তকণিকাগুলো দেখতে সাদা, এবং শ্বেতকণিকার সংখ্যা আরবিসির তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকারে পরিবর্তন করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। আমার শরীরে যে বিভিন্ন ধরনের জীবাণু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কোভিড, যে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জীবাণু যে আমাদের দেহে প্রবেশ করে, সেগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। অর্থাৎ অ্যামিবার খাদ্য গ্রহণ তোমরা অনেকে জানো। অ্যামিবার নির্দিষ্ট কোনো মুখ নেই, বায়ুপথ নেই, কিছু নেই। এরা কোনো কিছু শরীরে লাগলেই আঠার মতো লেগে যায়, যুগ যেভাবে আমাদেরকে ধরে রাখে সেটা খেয়ে ফেলে। এভাবেই এই শ্বেত রক্তকণিকাগুলো আমাদের শরীরের জীবাণুগুলোকে, বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করতে সহযোগিতা করে। সুতরাং শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো দানাবিহীন, একটা দানাযুক্ত। একটা হলো অ্যাগ্রানুলোসাইট, একটা হলো গ্রানুলোসাইট। এই ধরনের শ্বেতকণিকা সাইটোপ্লাজম, দানাবিহীন স্বচ্ছ, এবং অ্যাগ্রানুলোসাইট শ্বেতকণিকা দুই রকম। লিম্ফোসাইট, মনোসাইট। দেহের লিম্ফোনিট, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়যুক্ত ছোট কণিকা, মনোসাইট ছোট ডিম্বাকার, বৃক্কাকার, নিউক্লিয় বিশিষ্ট বড় কণিকা। এখন এগুলো হলো আমাদের শ্বেতকণিকা। আরেকটা আছে গ্রানুলোসাইট। এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেতকণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতিতে বিক্রিয়া 3 প্রকার: নিউট্রিফিল, ইউসিনোফিল ও ব্যাসোফিল। এই গ্রানুলোসাইট দানাযুক্ত আবার 3 প্রকার। একটা হলো নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। আমরা তারপর আলোচনা করব অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা সাধারণত দেখতে এরকম কোনো নির্দিষ্ট আকৃতি নেয়। ইংরেজি তাদেরকে প্লেটলেট বলে। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারে হতে পারে, নির্দিষ্ট কোনো আকৃতি নেয়। এদের সাইটোপ্লাজম দানাদার ও সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ অনুচক্রিকার যে কণাগুলো, সেগুলোতে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বস্তু থাকে। তাই অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা ও রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। আমরা যদি হঠাৎ কেটে যায়, কোনো কারণে যদি আমার কেটে যায়, বা আমরা অনেকে ছাত্রদেরকে অপরাধ করলে বা কোনো কিছু করলে আমরা আঘাত করি, মাইর দিই, সেই জায়গাটা কেটে গেলে সেখানে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখবা যে কেটে গেলে কিছুক্ষণ পরেই রক্তটা জমাট বেঁধে যায়। কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত কেটে গেলে সেগুলো আমাদের এই অনুচক্রিকা সহযোগিতা করে। তাহলে আমরা রক্তের প্রধান কাজগুলো দেখি। শ্বাসকার্যে, হরমোন পরিবহনে, অন্তঃগর্ভবতীতে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। খাদ্যসার পরিবহনে, দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে পরিপাকৃত খাদ্য দেহের কোষে প্রবেশ করা। বজ্র পদার্থ পরিবহন, আমাদের যে কিডনি, আমরা যে সকালে যে টয়লেট করি, প্রস্রাব, সেটা আমাদের সহযোগিতা করে। রক্ত উষ্ণতা নিয়ন্ত্রণে, দেহের যে তাপ, যার যত শরীরে রক্ত কম তার বেশি শীত লাগবে, যার রক্ত বেশি তার কম শীত লাগবে, কারণ রক্তের উপরেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট, নিউট্রোফিল জাতীয় শ্বেতকণিকা ফ্যাগোসাইট পদ্ধতিতে জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে। আমরা জানলাম যে রক্ত অনুচক্রিকাগুলো আমাদের বডিতে যদি কোনো শরীরে যদি কোনো জীবাণু ঢুকে, অনুচক্রিকা তা খেয়ে ফেলে বা শ্বেতকণিকা খেয়ে ফেলে। অনুচক্রিকা কোথাও কেটে গেলে তা আমাদেরকে রক্ষা করে জমাট বাঁধতে। শ্বেতকণিকা আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। তাহলে আমাদেরকে যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে চাই, তাহলে আমাদের রক্ত বেশি শরীরে উৎপন্ন করতে হবে। কোন খাদ্যে রক্তে বেশি উৎপন্ন হয়, সেই খাদ্যগুলো বেশি করে খেতে হবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে
আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি একটু দেখবে। সবাইকে ধন্যবাদ।